না মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আর যে কত মদিনা আছে মদিনা আর যে কত মদিনা আছে আমার হৃদয় এই যত নাম আমার হৃদয় এই যত নাম শোভা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না ওরে ও ভালো করেছো পশ্চিমে ধাম ওরে ও ভালো করেছো পশ্চিমে ধাম এই গরিবের দূর দেখালাম এই গরিবের দূর দেখালাম পৌঁছে দিও সোনার মদিনা মদিনা যাইতে পারলাম না 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 ধন্যবাদ সবাইকে আসলে ঠান্ডা লাগছে তো আমরা আলোচনায় জানিয়েছি তাই না তো আমার বক্তব্য শুরুতে বিশেষ করে জুলাই আগস্টে যারা জীবন দিয়েছে তাদের রোগের মাত্রা কামনা করছি যারা এখন হসপিটালে অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে তাদের সুস্থতা কামনা করছি তো আসলে আমরা এই আমাদের যে স্বাধীনতা যুদ্ধ 71-এ এবং এই জুলাই আগস্টের যে বিপ্লব এই সময় যারা জীবন দিয়েছে দেশের জন্য এই জাতির জন্য যদি আনুষ্ঠানিকভাবে শুধু আলোচনা করে বক্তব্যের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখি তাহলে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে না তাদের প্রতি যদি আমাদের শ্রদ্ধা দেখাতে চাই তাহলে আমাদের উচিত প্রত্যেকের যার যার জায়গা থেকে এই দেশ গড়ার লক্ষ্যে দেশকে সুন্দর করার লক্ষ্যে যদি আমরা কাজ করি তাহলে আমি মনে করি প্রকৃতপক্ষে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে তাদের যে স্বপ্ন সেটা বাস্তবায়নে যদি আমরা কাজ করি তাহলে প্রকৃতপক্ষে তাদের প্রতি যে শ্রদ্ধা সেটা দেখানো হবে এটা আমি মনে করি কিন্তু আমরা কি দেখে আসছি যখন একটা ডিভোর্স চলে আসে ডিভোর্সে আমরা বক্তব্য দিয়ে একটা আয়োজন করি বক্তব্য দিয়ে গিয়ে যা ইচ্ছা তাই করি মসজিদে যাই নামাজ পড়ি কপালে দাগ করে যায় বের হয়ে বোনের হক নষ্ট করা যায় কিভাবে এটা চিন্তা করি ভাইয়ের হক নষ্ট করা যায় কিভাবে প্রতিবেশীর হক নষ্ট করা যায় কিভাবে সমাজে বিশৃঙ্খলা কিভাবে বাজানো যায় এগুলি যদি আমি করি তাহলে আমার এই নামাজ পড়ার দরকার যদি নামাজ আমাকে সকল অপকর্ম থেকে মুক্ত রাখতে না পারে তাহলে ধরে নিতে হবে নামাজ আমার হয় না আপনার নামাজ কবুল হয় কিনা আপনি নিজেই বোঝার একটা সহজ উপায় হলো যে আপনাকে আপনার নামাজ কি বলে অপরাধ করতে বলে না থামতে বলে যদি থামতে বলে তাহলে মনে করবেন আপনার নামাজ কবুল হচ্ছে আর যদি থামতে না বলে মানে নামাজও পড়তেছেন কপালে ডাক পড়ছে আবার গিয়ে
এই মানুষের হক নষ্ট করতেছেন, বোনের হক নষ্ট করতেছেন, অপকর্মে সহায়তা করতেছেন, তার মানে কি আপনার নামাজটা এটা একটা রুটিনভাবে কাজ হচ্ছে কিন্তু আপনার কবুল হচ্ছে না। যদি নামাজ এবং অপরাধ যদি একত্রে হয় তাহলে তো কোরআন লিপ্ত হয়ে যাওয়ার কথা, যে কোরআন মানুষকে কি নামাজ সকল অপকর্ম থেকে মুক্ত আছে। তো এখন তাহলে নামাজ না হলে কি করা দরকার? আমার নামাজ কারেকশন করতে হবে। আমার এই যে মানুষের হক নষ্ট করা, মানুষের গালি দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া, এই কাজ থেকে বিরত থাকতে হবে এবং নামাজ সহি করে করতে হবে। নামাজ পড়ার যে শর্তগুলি আছে সেগুলি আমাকে মানতে হবে। এই জন্য অন্যতম একটা শর্ত হচ্ছে যে আমরা যে সূরা কেরাত পড়ি এটা সহিভাবে হয় কিনা, সহিভাবে হয় কিনা, আমি যে সূরা ফাতিহা পড়ি এটা ভুল হয় কিনা আবার ঠিক হয় কিনা, এগুলি বোঝা। এগুলি কোথায় গিয়ে বুঝবেন? আপনি একজন আলেমের কাছে যেতে পারেন, গিয়ে বলতে পারেন যে হ্যাঁ আমি 5-6টা সূরা পড়ি, আপনি একটু শুনেন, একটা সূরা আপনি ঠিক করেন, প্রথম সূরা ফাতিহা ঠিক করেন। আপনি দেখবেন 1 মাস কষ্ট করলেই আপনার এই 6-7টা সূরা হয়ে যাবে। তারপরে আপনি নামাজ পড়লে আপনি আল্লাহর কাছে দাবি করতে পারেন যে এটা যাতে কবুল হয়। কিন্তু আপনি ভুল দেখে সারা জীবন ভুলই করে যাবেন আর বলবেন কবুল কেন হচ্ছে না, কবুল কেন হচ্ছে না, এটা হবে না, এটা হবে না। আমরা যারা শুনছি মুসলমানদের জন্য বলছি যে আমরা এই জায়গাটা আমরা ঠিক করে দেব। পাশাপাশি আমরা আজকে যে উপলক্ষে এখানে যে আয়োজন, আজকে যে মত বিনিময়, আপনারা জানেন যে আমি এই সিঙ্গারে জয়েন করার পর থেকে সিঙ্গারের 11টা ইউনিয়ন, একটা পৌরসভা, 11টা ইউনিয়নের সব জায়গায় আমার প্রায় যাওয়া হয়ে গেছে। পৌরসভায় শুধু আমার কমাসা হয়েছে, এটার কারণ হলো যে আমি সবার আগে জয়েন করার পরে 1 সপ্তাহের মধ্যেই আমি মিটিং করে পৌরসভার বাজার কমিটি আছে কিনা এটা আমি খবর নিয়েছিলাম। তারা বলছেন যে বাজার কমিটি তারা ইলেকটিভ, এখন আছে উপদেষ্টা কমিটি। এই উপদেষ্টা কমিটিতে আমি বলছিলাম যে আপনি একটু থানায় আসেন, আপনাদের সাথে কথা বলে আমি পৌরসভার এই বাজারকে, পৌরসভাকে কিভাবে সুন্দর করা যায়, যদি সিঙ্গারকে মডেল করতে চাই তাহলে পৌরসভা দিয়ে শুরু করতে হবে। কিভাবে সুন্দর করা যায় আপনারা একটু আসবেন, আপনাদের সাথে কথা বলবো। আমি মোটামুটি 2-2.5 বছর কাউকে দেখি নাই। পরে আমি আবার আলোচনা শুরু করলাম। আলোচনা শুরু করতে করতে এক পর্যায়ে কিছু লোক সারা দিল। তার মধ্যে আমার পাশে যে মুরব্বী আছেন, আজকের সবার সভাপতি, ওনার প্রতি আমি কৃতজ্ঞ যে উনি ওনার সকল কাজ রেখে কয়েকবারই থানায় গেছেন যে বিষয়টা আমরা করতে চাই। এই পিছনে তারা কথা বলে, কয়েকবারই থানায় গেছেন, ওনার সাথে আরো কয়েকজন আছেন। এরা চাচ্ছেন যে আসলে প্রকৃতপক্ষে এই বাজারে যে অনিয়মগুলো আছে এই বাজারটা সুন্দর করে সাজানোর জন্য যে পদক্ষেপগুলি নেওয়া দরকার এটা ওনারা চাচ্ছেন, বিধায় বারবার আমার কাছে যাচ্ছেন। আমিও আগ্রহ প্রকাশ করে আমি ওনাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলতেছি। মূলত আপনারা এখানে জানেন যে আপনাদের এই এলাকায় সবচেয়ে বড় সমস্যা এখন যেটা, সেটা হল মাদক। এটা ইতিপূর্বে বক্তারা বলেছেন, আমি আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করি যে আমরা এই এখনো অনেক দোকানদারকে বলা হয়েছে দোকানটা বন্ধ করে আসুন আমরা এই কথাগুলি শুনি, আমরা একটা কর্ম পরিকল্পনা করি যে কিভাবে সমাজকে মাদক মুক্ত করা যায়। কিন্তু এখনো কিছু দোকানদাররা দেখলাম যে সমানে বেচা কেনা নিয়ে ব্যস্ত, বেচা কেনা করতে করতে টাকা জমাতে বিল্ডিং করবেন। বিল্ডিং করার পরে লুডো খেলছেন না, লুডো সাপের মাথায় বললে কি হয়, লেজে চলে আসে না। সন্তান যখন নেশাগ্রস্ত হবে তখন দেখবেন যে এই জুতা বিক্রির আর এই বাজার এই দোকান এত তাড়াহুড়ার মানে কি, তখন সে কি করবে জানেন? আপনার এই সম্পদ আবার ওই বিক্রি করে একদম জিরোতে নিয়ে আসবে। আপনার সন্তান না হলো নাতি, একজনই করবেন, নিশ্চিত থাকেন। তাহলে এই কাজ, এটাও যেটা কাজ, এইটা বুঝতে হবে সবার আগে। এই আপনারা এখানে যে বসছেন এটা যেটা কাজ, এটা আগে সবার আগে বুঝতে হবে। আমরা এই জিনিসটা বুঝি না, আমরা মনে করি যে না আমরা যে কাজ করতেছি ওইটা আমার বড় কাজ, এটা কোনো কাজ না। কিন্তু ওইটার চেয়ে বড় কাজ এইটা। কারণ হলো ওইটা যদি নিরাপদ করতে হয় তাহলে এইটা লাগবে, এটা ছাড়া ওটা হবে না। আজকের আমাদের এইটা যারা এখনো উপলব্ধি করতে পারে নাই, খুবই দুর্ভাগ্য। এবং আমি আশা করি এই জিনিসগুলি তারা ধীরে ধীরে বুঝবে। যারা এখানে পড়ছেন, শুনতেছেন, তাদের প্রতি অনুরোধ করবো যে আপনারা আমার কথা শেষ না হওয়া পর্যন্ত আশা করি আপনারা সবাই থাকবেন। মাদক, চাঁদাবাজি, মার্ডার, ছিনতাই, প্রতিদিনই যে একটা ঘটনা আছে আমার থানায়। মা বাবা চলে আসে, সন্তান তাকে মারে, মা বাবাকে সন্তান মারে, এর চেয়ে দুঃখজনক আছে কিছু? যে সন্তানকে পেটে ধরে ছোট থেকে বড় করে মানুষ করতেন, সেই সন্তান আজকে তার বড় শত্রু। সেই সন্তান তাকে ঘরে থাকতে দেয় না, সন্তান তাকে মারে। গতকালকে 2 জন এসে তারা বসে আছে, তার সন্তানকে অ্যারেস্ট না করা পর্যন্ত তারা বাড়িতে যেতে সাহস পাচ্ছে না।
আমি সর্বশেষ ব্যবস্থা নিয়েছি। এই যে ব্যবস্থা নিলাম, এটা কি সমাধান? আমার জামিনে আসবে না? আসবে, এটা সমাধান না। এরকম করে বহু রকমের সমস্যা আছে, যেটা মাদকের কারণে হচ্ছে। সংসার ভেঙে যাচ্ছে, আত্মহত্যা করতেছে। আপনারা অনেক আত্মহত্যার সংবাদ আপনারা পাচ্ছেন। মূলত এই মাদক হলো এটার মূল কারণ। একটা মানুষের যদি ক্যান্সার হয়, তাহলে সেই মানুষ কিন্তু অন্য কিছু আর ভাবতে পারে না, ক্যান্সার না দেওয়া পর্যন্ত পারে না। এই ক্যান্সার, এই সমাজের ক্যান্সার হলো মাদক। এই সমাজের ক্যান্সার হলো মাদক। এই সমাজের সকল ভাবনা একদিকে রেখে মাদককে নির্মূল করার জন্য ভাবনা থাকা দরকার। শুধু সকল ভাবনা একদিকে রেখে মাদককে নির্মূল করার জন্য ভাবনা থাকা উচিত। আজকে যদি জাতি নেশাগ্রস্ত হয়ে যায়, এই জাতির শিক্ষা দিয়ে কোনো কাজ হবে না, এই জাতির রাজনীতি দিয়ে কোনো কাজ হবে না। যদি নেশাগ্রস্ত হয়ে যায়, এই জাতির ব্যবসা দিয়েও কিছু হবে না। তো সবার আগে সুস্থ থাকতে হবে। সুস্থতা হলো আল্লাহর বড় নিয়ামত, সেটা থাকতে হবে। এবং সেজন্য আমাদের সকলের যার যার জায়গা থেকে সতর্ক থাকতে হবে, যাতে আমরা সুস্থ থাকতে পারি। আজকের আপনার একটা শিশু সে বোঝে না যে গাঁজা খাইলে কি হয়, গাঁজা সেবন করলে কি হয়, ইয়াবা সেবন করলে কি হয়, বোঝে না। প্রথম সে কৌতূহল বশত এটার ভিতরে আসে, পরবর্তীতে ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তারপরে সে জানে সে ধ্বংস হয়ে যাচ্ছে, বা এটা থেকে সে বেরোয় আসতে পারে না। এখন পরিবেশগত কারণে যদি সে ধ্বংস হয়, এই জন্য আমাদের দায় আছে। আমরা যদি সে পরিবেশটাকে ঠিক করতে পারতাম, তাহলে এই শিশুটা কিন্তু নেশাগ্রস্ত হতো না। একটা আছে প্রকাশ্যে ধূমপান। আমরা বলি যে অনেকেই আমরা ধূমপান করি প্রকাশ্যে, যেখানে সেখানে, সন্তানের সামনে, সমাজের সামনে, অন্যের সন্তানের সামনে ধূমপান করি। আমরা মনে করি এটা খুবই খুবই একটা সিম্পল বিষয়। কিন্তু দেখেন, এটা যে একটা বড় রকমের ক্ষতিকর দিক হতে পারে, কিভাবে আপনি দেখেন। আমার কাছে একটা সংবাদ আছে, সেটা হলো 2009 সালের আন্তর্জাতিক একটা সংস্থা এটা পরীক্ষা নিরীক্ষা করছে। যারা স্কুলে যায়, যে বাচ্চারা, এদের মুখে লালা নিয়ে পরীক্ষা করার পরে দেখা গেছে যে 100 শিশুর ভিতরে 95 জনের ভিতরে শরীরে নিকোটিন পাওয়া গেছে। 100 ভিতরে 95 জন, বুঝতে পারছেন? নিকোটিনটা কখন আসে? ধূমপান করি। এই প্রাইমারিতে যে বাচ্চা পড়ে, ও কি ধূমপান করছে? তাহলে আপনি কি হবে? একটা শিশু শুধু কান্না করে। সারা বাংলাদেশের সকল ডাক্তার দেখানো শেষ, এরপরে ইন্ডিয়া নিয়ে গেল। নেওয়ার পরে এখন ওই ইন্ডিয়ান ডাক্তার তো অনেক সময় দিয়ে শুনছেন। শোনার পরে এক পর্যায়ে জিজ্ঞেস করে যে শিশু তো সবসময় কান্নাই করে, তা কান্না করে না কখনো? প্রশ্ন করতে, কান্না করে না কখনো? তখন বলছে ওর একজন চাচা আছে, এই চাচা যদি কোলে নেয় তাহলে সে কান্না করে না। তখন বলে চাচাকে নিয়ে আসে। চাচাকে বাংলাদেশ থেকে নিচ্ছে। নেওয়ার পরে সে কয়েকটা থাপড় দিয়ে জিজ্ঞেস করছে, তুমি কি নেশা করো? তখন সে বলছে যে নেশাগুলো সে করে, নেশা করার পর যে শ্বাস-প্রশ্বাস, এই শ্বাস-প্রশ্বাস ছোটবেলা থেকে বাচ্চা দিচ্ছে। এই বাচ্চা নেওয়ার পরে বাচ্চার ভিতরে একটা নেশা তৈরি হয়েছে। এখন যখনই এই চাচার কোলে আসে, ওই শ্বাস-প্রশ্বাস নেয়, তখন সে কান্না করে না, বুঝতে পারছেন? আবার যখন অন্যের কোলে যায়, তখন সে কান্না করে। রোগটা কি বুঝছেন? তাহলে দেখেন যে আমি কত বড় কপাল পোড়া। আমি সিগারেট খাচ্ছি, অন্য শিশুর শরীরে সেটা ঢুকাই দিচ্ছি। তাহলে একটা কপাল পোড়া না? আমি পৃথিবীতে আসছিলাম, চলে যাব। তো আমি যদি আজকের এই চেয়ারে যারা আছেন, আমি সহ, আমরা যদি আজকের প্রকাশ্যে ধূমপান করি, তাহলে শিশুরা কি মনে করে? যেটা মানে ভালো কাজ হবে। না হয় ওসি সাহেব ধূমপান করবে কেন, তাই না? সভাপতি সাহেব কেন করবে, ওই সেক্রেটারি সাহেব কেন করবে, এটা মনে করে। এই শিশু যখন সে অফার পায় ধূমপান করার জন্য, তখন সে এটা করে। কারণ কি? সে ওসি সাহেবকে টানতে দেখে, ধূমপান করতে দেখে, সে চেয়ারম্যান সাহেবকে করতে দেখে, সে তার বাবাকে দেখছে, বাবা ধূমপান করে। বাবা যেটা করে, এটা সন্তান করতে অসুবিধা কোথায়? এভাবে যখন সন্তান ধূমপায়ী হয়ে যায়, তখন তার এই যারা ধূমপান করে তাদের ভিতরে তার একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়। বন্ধুত্ব তৈরি হওয়ার পর ওখানে গিয়ে যে গাঁজার গল্প শোনে, ইয়াবার গল্প শোনে, হিরোইনের গল্প শোনে, মদের গল্প শোনে, শোনার পরে তার ভিতরে একটা কৌতূহল তৈরি হয় যে তাহলে আমিও গিয়ে একটু সেবন করে দেখবো। এই যে কৌতূহলটা তৈরি হয়, সে যদি এই সিগারেট ধূমপায়ী বন্ধুদের না পেত, তাহলে এই গল্প কিন্তু শুনতো না। এই আপনার সন্তানকে কিন্তু আপনি ওখানে দিয়ে দেবেন, আবার আপনি চান যে আপনার সন্তান যেন ধূমপান না করে। এটা কি হয়? এটা কিন্তু হয় না। এই জন্য কি করতে হবে? সবার চেয়ে উত্তম হচ্ছে যে ধূমপান ছেড়ে দেওয়া। যদি না ছাড়তে পারি, তাহলে আমি এমন ভাবে করবো, আমার সন্তানও যাতে না দেখে, অন্যের সন্তানের জন্য না দেখে, আমি একটু গোপনে গিয়ে করি। এটা হলো আমার অনুরোধ। ধূমপান আপনারা করেন, আমার আপত্তি নেই, কিন্তু গোপনে করবেন।
আমরা এই মাদককে নির্মূল করার জন্য কিছু পদক্ষেপ ইতিপূর্বে আপনারা যদি 10 বছর আগের কথা বলেন, 20 বছর আগের কথা বলেন, অনেকেই অনেক পদক্ষেপ নিয়েছে, কিন্তু মাদক কি বাড়ছে না কমছে? মাদক বাড়ছে। তা আপনি একজন ডাক্তার, আপনি ঔষধ দিলেন, কিন্তু ওর রোগ কমতেছে না, বাড়তেছে, কারণ ঔষধ কি ওইটাই ঠিক রাখবেন না পাল্টাবেন? ভালো ডাক্তারের ঔষধ পাল্টাতে হবে না, পাল্টাতে হবে। তা আমরা যে মাদকের যে পদক্ষেপগুলি ইতিপূর্বে 10 বছর আগে যা নেওয়া হয়েছে, এখন ওইটাই আছে, কিন্তু আমি এটাই বিশ্বাসী না। আমি মনে করি যে এটাই যদি সমাধান হতো, তাহলে মাদক সমাজে থাকতো না, কমে যেত, কিন্তু আর বাড়তেছে কেন? তাহলে আমি একটু বিকল্প পথে হাঁটতে চাই। বিকল্প পথটা হচ্ছে যে এই আপনাদের নিয়ে যে কথা বলতেছি, মাদকের গুরুত্ব বোঝা, অপব্যবহার বোঝা, মাদকের খারাপ দিকটা বোঝা, এবং আপনাদের করণীয় কি। মাদক সেবন, মাদক বিক্রেতা এবং মাদক ব্যবসায়ীদের যারা আদর করে, সহায়তাকারী, যেটা ওই যে আমাদের উপস্থাপক বলেছেন, বাইতুপুরের বক্তারা বলেছেন যে পুলিশ এবং যে দল যারা ক্ষমতায় থাকে তাদের সহায়তায়, এই যে কথাগুলি বলেছেন, এই যারা সহায়তা করবে তাদেরকে চিহ্নিত করা, যারা হোক সে পুলিশ, হোক সে রাজনীতিবিদ, যারা সহায়তা করবে তাদেরকে চিহ্নিত করা, যারা ব্যবসা করবে তাদেরকে চিহ্নিত করা, যারা সেবন করবে তাদেরকে চিহ্নিত করা। এই তিনটা চিহ্নিত করা কাজ অলরেডি চলতেছে। আমি কিন্তু বসে নাই, প্রত্যেকটা গ্রামে আওয়াজ করতেছি আমি, একটা গ্রামে কয়টা লোক মাদক সেবন করে লিস্ট করছে, কয়টা লোক মাদক বিক্রি করে লিস্ট করছে, কয়টা লোক এই মাদক ব্যবসায়ীদের আদর করে এটার লিস্ট করছে, গ্রাম ওয়াইজ প্রত্যেকটা গ্রাম। আপনাদের যদি এই সিংগাইরে যদি 5000 গ্রাম থাকে, 5000 লিস্ট হবে, লিস্ট হচ্ছে, এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা ব্যবস্থা। মাদক সেবনকারীর জন্য আলাদা ব্যবস্থা। মাদক সেবনকারীর জন্য যে ব্যবস্থা হবে সেটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমি সেটা দ্বিতীয় পর্বে আসবো। আমরা এই কমিটি করার পরে, এরপরে আমরা কাজে আগাবো। তারপর আপনারা দেখতে পারবেন যে মাদক সেবনকারীদের কি ব্যবস্থা। মাদক সেবনকারী থাকবে না, যদি সেবনকারী না থাকে বিক্রেতা কি করবে? কোনো দাম আছে বিক্রেতার? এই বাজারে যত দোকানদার আছে, কাস্টমার নাই, কোনো দাম আছে দোকানদারের? দাম নাই। ঠিক একই রকম আমরা কাস্টমার নষ্ট করবো, কাস্টমার থাকবে না, মাদক সেবনকারী থাকবে না। সেই পদক্ষেপ আমরা নিব। এই লক্ষ্যে আমরা প্রতিটা ওয়ার্ডে কমিটি করব, এবং সেই কমিটিতে আপনারা আগ্রহীরা যারা মানব সেবা করতে চান, এই নামাজ রোজার পাশাপাশি যে মানব সেবাটা যে দরকার আল্লাহ সান্নিধ্য পাওয়ার জন্য, এটা যারা বুঝবেন তারা এই কমিটিতে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। আমি কথা দিলাম যে আমি যতদিন আসি আপনাদের এই থানায়, আপনাদের ইনশাল্লাহ একটা পশমের ক্ষতি করার ক্ষমতা কারণ নাই ইনশাল্লাহ। মাদক ব্যবসায়ীরা ওদের পায়ের নিচে মাটি অলরেডি দিতে, পায়ের নিচে মাটি নাই, যা গল্প করতেছে চাপাবাজি আপনাদের শোনার দরকার নেই। এবং আমি যে ব্যবস্থা করে যাবো, আপনারা ভাবতে পারেন যে আমি যাওয়ার পরে ওরা আবার জেগে উঠবে, তখন আমাদের কি অবস্থা? জেগে আর উঠবে না। আমি এমন ব্যবস্থা করে যাব যে এটা চলতেই থাকবে, পরবর্তী যিনি আসবেন অনেক বাচ্চা অনেক চালাবে, এটা চলতেই থাকবে। এবং আপনাদের সম্মান সবসময়, যারা ভালো মানুষ তাদের সম্মান সবসময় প্রশাসনের কাছে থাকবে, থানার কাছে থাকবে, যাতে আপনারা এ বিষয়ে যে ধরনের সহযোগিতা চান সেটা যাতে আপনারা পান, সেটা আমি ইনশাল্লাহ করে যাবো। তো আপনারা এই সমস্ত কমিটিতে থাকবেন। আজকের আমরা আলোচনা শেষে এখানে এই পৌর কমিটিটা করব, এবং এই কমিটিতে সাধারণত বিশেষ করে যারা রাজনৈতিক দায়িত্বে আছে, বড় বড় দায়িত্বে আছে, এরা থাকবে উপদেষ্টা। আর কার্যকারী কমিটিতে যারা দায়িত্বে নেই, একটু ফ্রি আছে, এই মানুষগুলিদেরকে এখানে প্রস্তাব আসবেন। আপনারা মনে মনে আমার বক্তব্য শোনেন, আর চিন্তা করেন যে সভাপতি হিসাবে কাকে প্রস্তাব দেওয়া যায়, সেক্রেটারি হিসাবে কাকে দেওয়া যায়, সাংগঠনিক হিসাবে কাকে দেওয়া যায়। প্রথম পৌর কমিটি করবো, এরপরে ওয়ার্ড কমিটি করবো, যে ওয়ার্ডে আছে এই ওয়ার্ড, পাশাপাশি আশপাশের যদি একটা ওয়ার্ড করতে পারি সেটা আমরা করবো। 3 জনকে নির্ধারণ করবো, সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক। মনে মনে আপনারা যদি কেউ নিজে থেকে চান যে আমি প্রার্থী, বলতে পারবেন। আর যদি কেউ প্রস্তাব দেন সেটাও দিতে পারবেন। এখানে লজ্জার কিছু নেই, এখানে সাহসের ব্যাপার আছে এবং মানব সেবার মতো মানসিকতার ব্যাপার আছে। আপনি যদি মনে করেন এই যে নামাজ পড়ে আসলেন, কেন? এটা আপনার নিজের কাজ, নিজের কামাই, তাই না? এই মানব সেবাটাও নিজের কামাই। আপনার নামাজ কবুল হয়েছে কিনা আপনি জানেন না, কিন্তু একটা মানুষকে ন্যায় বিচার করে দিচ্ছেন। আপনি যদি 7 লাখ টাকা খরচ করে হজ করতে গেলেন, কবুল হয়েছে কিনা জানেন না, কিন্তু ন্যায় বিচার করছেন, একটা কবুল হজের সব পেয়ে গেছেন, জানেন এটা? আপনি যদি 2 জনে ঝগড়া করতেছে, আপনি একটু থামিয়ে দিলেন, মানব সেবা, এটা আল্লাহ থেকে কবুল হয়ে গেছে। এতে আর কোনো শর্ত লাগবে না। তারপরে আপনি একটা রাস্তা ইট পড়ে আসে, আপনি সরিয়ে দিলেন,
এই যে মাদক নিয়ে কথা বলতেছে, বসে আছেন, অলরেডি মানব সেবা হইতেছে, অলরেডি হইতেছে। আমি যে কথা বলছি আমার মানব সেবা হইতেছে, এটা কিন্তু আমার লাভ, আমার স্বার্থ। আমি কিন্তু আমার স্বার্থ ছাড়া এখানে আসি নাই, বুঝতে পারছেন? স্বার্থ ছাড়া কিন্তু এখানে আমি আসি নাই। প্রত্যেকটা মানুষের দুইটা অ্যাকাউন্ট লাগে, দুইটা অ্যাকাউন্ট। বুদ্ধিমান মানুষেরা দুইটা অ্যাকাউন্ট করছে তার জীবনে, একটা দুনিয়ার একটা আখেরাতের। এই যে কথাগুলো বলতেছি, কাজগুলো করতেছি, এটা হলো আখেরাতের অ্যাকাউন্টে জমা হচ্ছে, আপনারও হচ্ছে, প্রত্যেকটা মানুষের হবে। আর দুনিয়ার অ্যাকাউন্টের তো যে জুতার ব্যবসা করতেছেন, কাপড়ের ব্যবসা করতেছেন, ব্যবসা কেনা করতেছেন, এটা দুনিয়ার অ্যাকাউন্টে জমা হচ্ছে। তাহলে আখেরাতের অ্যাকাউন্টের কারো খালি না থাকে। এই যে নামাজ পড়তেছেন, এটা আখেরাতের অ্যাকাউন্টে জমা হচ্ছে, আখেরাতের অ্যাকাউন্টে কারো খালি না থাকে, এটা আপনারা মাথায় রাখবেন। তো আপনারা এটা চিন্তা করেন যে কমিটিতে কাজের দেখা যায়। এরপরে আসলে হলো জুয়া। এই এলাকায় যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কৌশলে জুয়া হয়, টাসের মাধ্যমে হয়, ক্যারাম বোর্ডের মাধ্যমে হয়, টিভিতে যখন খেলা হয়, ক্রিকেট খেলা হয় সেটার মাধ্যমে হয়, মোবাইলে গেমের মাধ্যমে হয়, বিভিন্ন রকমের জুয়া হয়, এগুলো লিঙ্ক হচ্ছে। আপনারা যদি মনে করেন যে এই বর্তমান সরকার কি করতেছে, ভিতরে ভিতরে কি করতেছে আপনারা জানেন না। আমরা এখানে যারা আছি পোশাকে, এর বাহিরে সিভিল পোশাকে, অর্থাৎ আপনাদের মতো সাদা পোশাকে আছে, যাদের আপনারা চিনেন না। প্রত্যেকটা গ্রাম থেকে তথ্য লিখছে যে এই সমস্ত অপকর্মের সাথে কারা জড়িত। এই দেশকে যদি মডেল করতে চাই, এই দেশকে যদি সুন্দর করতে চাই, 5 তারিখের পরের যে বাংলাদেশ, এই বাংলাদেশকে নিয়ে যদি নতুন করে ভাবতে চান, তাহলে আমাদের খারাপ মানুষদেরকে আলাদা করতে হবে এবং ভালো মানুষদেরকে আলাদা করতে হবে। খারাপ মানুষদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, পাশাপাশি খারাপ মানুষদের ভালো হওয়ার সুযোগ দিতে হবে। আমি যেখানে যাই সেখানে এটা বলি যে কোনো মানুষ যদি মনে করে যারা 5 তারিখের আগ পর্যন্ত আমি খারাপ মানুষ ছিলাম, এখন আমি ভালো কাজ করতে চাই, মাদক ব্যবসা আর করবো না, আমি জুয়া খেলবো না, আমি ভালো মানুষ হতে চাই, যদি সেটা সে মসজিদে উঠে ঘোষণা দেয়, হিন্দু হলে সে যদি মন্দিরে গিয়ে যদি অন্য হিন্দুদের সামনে বলে, আমরা পুলিশের পক্ষ দিয়ে, আমি থানার পক্ষ দিয়ে বললাম যে আমরা তাদেরকে কোনো রকমের কোনো হয়রানি করবো না, ভালো হওয়ার সুযোগ দেবো। কারণ পৃথিবীতে মানুষ একবারই আসে, তাই না? একবারই আসছে। তো অতএব সে যদি সুযোগ চায় সেটা দেওয়া উচিত। কিন্তু যদি প্রতারণা করে, ভালো হয়েছে এটা বলে যদি আবার যদি সে খারাপ হয়, তখন ডাবল ব্যবস্থা হবে। অতএব সেই সুযোগটা আমরা দেবো, এটা আপনারা প্রচার করবেন। তো এই জুয়া খেলতে গিয়ে যেটা হয় যে যেটুকু আয় করে একটু ব্যয় করে, এরপরে সে তার স্ত্রীর সাথে ঝগড়া করে, সন্তানের সাথে সে গল্প করার সময় তার নেই, সন্তান লেখাপড়া করলো কি করলো এটা ভাবার তার সময় নেই। তাহলে সন্তান নেশাগ্রস্ত হবে না, কি হবে? এই 13-14 বছরের মেয়ে চলে যায়, অন্য ছেলেকে পছন্দ করে, কি করবে? কারণ বাবার চিন্তা চেতনা সে জানে না, বাবার তাকে মানে দৃষ্টি দেওয়ার সময় বাবার নেই। এ কারণে কিন্তু এটা হচ্ছে। আপনি আপনার সন্তানের সাথে যদি বন্ধুত্ব করতে চান, বন্ধন তৈরি করতে চান, তার সন্তানকে সময় দিতে হবে। আপনি নিজেকে যে চিন্তা করেন, ছোটবেলা আপনাকে যে সময় দিয়েছে তার কথা আপনার ব্যক্তি মনে করেন। সে যদি চাচা হয় চাচা, দাদা হলে দাদা, নানি হলে নানি, তাই না? ব্যক্তি মনে করেন। যদি মারা গিয়ে থাকে তার জন্য আপনি বেশি দোয়া করো। আপনি যদি চান যে আপনার সন্তান আপনার জন্য দোয়া করো, তাহলে আপনার সন্তানের সাথে বন্ধুত্ব তৈরি করেন। জুয়া না খেলে এই সময়টা সন্তানকে দিবেন। এজন্য জুয়ারও যারা আছেন এদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা যদি মনে করে যে পুলিশ ধরে পূর্বের ন্যায় ছেড়ে দেবে, এটা মনে করলে ভুল করবে। কারণ আমরা যদি জুয়া নির্মূল করতে চাই, তাহলে আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে আপনাকে দেখে আরেকজন শিখবে না। এই জন্য আমি আপনার জায়গায় কঠিন হবো, কোনো তথ্যের কিন্তু কাজে লাগবে না। আগে আমি সতর্ক করে যাই। এরপর আসেন আপনাদের এলাকায় যে বাল্য বিবাহ হয়, আপনাদের 13-14 বছর বয়স হলে বাল্য বিবাহ দেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে যায়। বিদেশ থেকে জামাই আসছে, এরকম জামাই আর পাওয়া যাবে না। গোল্ড নিয়ে আসছে, গহনা নিয়ে আসছে, সম্পদ আছে, বিল্ডিং আছে, বাস এরকম জামাই আর পাওয়া যাবে না। তো বিয়ে দেওয়ার পরে কি হয় দেখেন, বিয়ে দেওয়ার পরে জামাই বিয়ে করে চলে যায় বিদেশ। এই যে 13-14 বছরের মেয়েটা লেখাপড়া করতো, তার লেখাপড়া বন্ধ হয়ে গেছে। এখন সে সংসার করতে গিয়ে সে যেরকম ভোগ ব্যবস্থাটা থাকা লাগে সেটা তার হয় না। শ্বশুর শাশুড়ি, দেবর, ননদ, তাদের কাছে কিন্তু 13-14 বছরের মেয়ে না। তাদের কাছে কারো কাছে ভাবি, কারো কাছে ছেলের বউ, কারো কাছে কি ননদ, কি বলে ভাবি, যাই হোক। এরা যে ধরনের আচরণ আশা করে তার কাছ থেকে, এটা তার কাছ থেকে পায় না। কেন পায় না? তার থেকে বয়স হয়নি। এরপরে কি করে? তার সাথে খারাপ ব্যবহার শুরু হয়ে যায়। যখন খারাপ ব্যবহার শুরু হয়ে যায়, তখন তার পৃথিবীর প্রতি একটা বিরক্তিকর অবস্থা চলে আসে এবং তার আশপাশের মানুষগুলিকে সে দেখলে তার ভালো লাগে না। তখন ওই ইমো, ফেসবুক, তারপরে ইউটিউব এর মাধ্যমে যখন কোনো ছেলে পেলে পায়,
ওই ছেলে পেলে যখন মিষ্টি মিষ্টি কথা বলে ওইটা তার ভালো লাগে, তখন তার সাথে প্রেম ভালোবাসা হয়ে যায়, পরকীয়া হয়ে যায়। এরপরে সে তার স্বামীকে মার্ডার করে, এরকম অনেক ঘটনা আমি পেয়েছি, না হয় সে চলে যায়। তাহলে কি হলো, আপনার এই যে মেয়েটা আরো লেখাপড়া করতে পারতো, তাকে দিন শেখান, শিক্ষিত করেন, শিক্ষিত করে তারপরে তাকে বয়সের একটা পরিপক্কতা আসুক, এরপর ভালো একটা ফ্যামিলি দিয়ে আপনি দিতেন। তা না করে তারাও তরিকারি করতে গিয়ে যেটা হলো, আপনি একুলো পেলেন না, ওকুলো পেলেন না, জামাইও নাই, মেয়েও নেই। তো আমি অনুরোধ করব এই জায়গা থেকে যাতে আমরা বিরত করি। আমরা যদি এরপরে এরকম কোনো সংবাদ আমরা পাই, মেয়ের বাবা মা, ছেলের বাবা মা, এবং কিছু উকিল সাহেবরা আছেন যারা 14 বছরের বাচ্চাকে 21 বছর বানাই একটা সার্টিফিকেট দিয়ে বিয়ে করান, যেটা আইনগত কোনো মানে ধর্মীয় অনুযায়ী এটা কোনো বৈধতা নেই। তো এরপরে তারা ঘটনা শুরু করে দেয়, মনে কথা হয়ে গেছে এই পাঁচজন না, একজন হলে তিনি বয়স বাড়াবেন গালিয়াতে তিনি হলে, আর একজন হলে মা বাবা, এই 5 জনকে আমি কিন্তু জেলে দেবো, নিশ্চিত করে জেলে দেবো, কোনো কান্নাকাটিতে লাভ হবে না। এই বাল্য বিবাহ থেকে বিরত থাকবেন দয়া করে। মোটরসাইকেল, আপনাদের এলাকায় আমি কিছু অবাক করার ঘটনা দেখলাম। চায়ের দোকান দেয় বাবা, লোন নিয়ে 2.5 লাখ টাকায় মোটরসাইকেল কিনে দেয়। এই বাবা কোনোদিন ভালো খায়নি, ভালো করে না, লোন নিয়ে 2.5 লাখ টাকায় মোটরসাইকেল কিনে দেয়। কেন কিনে দিচ্ছে? যদি মোটরসাইকেল কিনে না দেয় তো সে আত্মহত্যা করবে, সন্তান বাঁচানোর জন্য মোটরসাইকেল কিনে দেয়। এরপরে সন্তান মোটরসাইকেল কিনে নেশাগ্রস্ত হয়ে এবারে বাপ মা পিটে দিয়েছে। এখন পিটায় কেন? নেশার টাকার জন্য। এখন আসছে থানায়, তখন আমি জানছি, বুঝতে পারছেন? এখন যদি এই এলাকায় এই ধরনের মোটরসাইকেল চালাতে না পারে, তাহলে কি বাবা মাকে অত্যাচার করবে? করবে না। এই জন্য আমি একটা কঠোর পদক্ষেপ নিচ্ছি, সেটা হলো যাদের বয়স হয় না, যাদের হেলমেট নেই, যাদের ড্রাইভিং লাইসেন্স নেই, এরা যদি মোটরসাইকেল চালায়, এই মোটরসাইকেল থানায় যাবে, মোটরসাইকেল আর আসবে না, কোনো তদবিরে কাজ হবে না, যাতে মা বাবা বিপদে পড়ে সন্তানকে মোটরসাইকেল কিনে দিতে বাধ্য না হয়। আপনারা যেটা করবেন, আমার এই বক্তব্য পরে আপনাদের আত্মীয় স্বজন পরিচিত থাকে সবাইকে এটা বলবেন, যাতে পরবর্তীতে তদবিরের জন্য আপনার কাছে না আসতে পারে। আপনি আগেই বলে দেবেন, আমি কিন্তু তদবির করবো না, তুমি হয় থামো, না হয় তোমার ইচ্ছা মতো তুমি করো, ধরা খেলে তোমার ব্যাপার। আগেই বলে দেবেন, তাহলে আপনার কাছে যাবে না। কারণ অনেকের সাথে আমার পরিচয় হচ্ছে, আপনি গেলে আমি না দিতে পারলে আমার লজ্জা লাগবে, খারাপ লাগবে, কিন্তু আমি কিন্তু দেবো না, অতএব আপনি যাবেনই না। তারপরে আমরা এই যে ইফটিজিং এর একটা ব্যাপার আছে, ইফটিজিং রাস্তার মরে মরে দাঁড়িয়ে, এই যে স্কুল ছুটি হলে যে সমস্ত ছেলেপেলেরা আড্ডা দিচ্ছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, বলে দেবেন সবাইকে। আমরা কাজ শুরু করে দিচ্ছি। মোবাইল ব্যবহার আপনারা এই গত আইন শৃঙ্খলা মিটিং এ আমি উত্থাপন করেছিলাম যে এই যে মোবাইল ব্যবহারটা, আপনারা এখানে যারা এখানে আছেন অনেকেই 13-14 বছরই একটা ভালোবাসার কথা মনে আসছে না? আসছে, কিন্তু আমরা কি করছি বলেন তো? যদি আমি যদি আমাকে দিয়ে বলি, আমরা কি করছি? মনে চাইছে যে হ্যাঁ একে বলি যে ভালোবাসি, কিন্তু সাহস পাই না। এবং সাহস, প্রথম কথা হলো সামনে গিয়ে বলা, দ্বিতীয় কথা হলো সে বলার একটা পরিবেশ তৈরি করা। এই দুইটার কোনোটাই আমরা করতে পারি না। কেন পারি না? সাহস নেই এবং সে পরিবেশও পাইনি। কারণ আপনি একটা ছেলে একটা মেয়েকে যখন বলবে যে আমি তোমাকে ভালোবাসি, তো মেয়েটা তো টাকায় আসতে হবে, মেয়েটা তো জানে না। তো আজকাল কি হয়েছে, যদি 14 বছরে আপনার ভিতরে এরকম একটা মনের চিন্তা আছে, এই সাহস জোগাতে যাচ্ছে 5-6 বছর আপনার, তার মানে কি 20-21 বছর হয়ে যাবে। এরপরে বললেও 2-3 বছর প্রেম করলে, এরপরে বিয়ে করলে 1.5-3 বছর বয়স হয়ে যেত। আর এখন কি হয় জানেন? মোবাইলের কারণে আজকের পরিচয় হলো 10 মিনিটের মধ্যে বাথরুমে গিয়ে আলোচনা শুরু হয়ে যায়। তো সামনে তো বলা লাগে না, আলোচনা শুরু হয়ে যায় যে তোমাকে ভালোবাসি, তোমার জন্য জীবন দেবো। মনে মনে বলে কি জানেন? পয়সা দেবো না, তোমার জন্য জীবন দেবো, পয়সা দেবো না। জানেন গান আছে না বুঝতে, এই কথাবার্তা শুরু হয়ে যায়। তখন এই মেয়েরা ছেলেরা এই অল্প বয়সে মনে করে যে এর চেয়ে ভালো মানুষ বা আমাকে যে এত পছন্দ করে, এটা মনে হয় পৃথিবীতে আর কেউ। তখন তারা একটা প্ল্যান করে, এই মোবাইলের মাধ্যমে প্ল্যান করে তারা চলে যায়। যদি মোবাইল না থাকতো তাহলে কিন্তু এটা এত সহজে সম্ভব ছিল না। অতএব এই সন্তানরা যে চলে যায়, এটার জন্য মুখ্য ভূমিকা পালন করতে মোবাইল। এই জন্য আমি আইন শৃঙ্খলা মিটিংয়ে বলেছি, এখানে পাঠ হয়েছে,
এটা হলো যে স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত ছেলেমেয়েরা যাতে কোনো মোবাইল ব্যবহার না করে। আমাদের সময় আমরা মোবাইল ব্যবহার করি নাই, করছি করি নাই, যাতে না করে। তাহলে কি হবে, একটু অসুবিধা হলেও সুবিধা হবে শতভাগ, সুবিধাই বেশি। অসুবিধা হলো ধরেন 1%, সুবিধা হলো 99%। যদি অনলাইনে কোনো কাজ করতে হয় সেটা কম্পিউটারে করাবেন অথবা মা বাবার মোবাইল দিয়ে করবে, কিন্তু কাজ শেষ মোবাইল দিয়ে দেবে। এটা আপনারা যারা অভিভাবক আছেন তারা এটা যদি চান যে আপনার সন্তান নষ্ট না হোক, তাই এটা বাস্তবায়ন করবেন। তো এরপরে আসেন যে আত্মহত্যার সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। আপনারা যারা আছেন যদি আশপাশে এরকম দেখেন যে একটা লোক সে হতাশায় ভুগতেছে বা স্বামী কর্তৃক নির্যাতিত হচ্ছে অথবা শ্বশুর শাশুড়ি কর্তৃক নির্যাতিত হচ্ছে, এরকম যদি আপনারা কোনো কিছু দেখেন এটা আমাদেরকে জানাবেন। আমি সেখানে যাব, তাদেরকে ডাকবো, কাউন্সিলিং করে আমরা কথা বলবো। এই কথা বলার কারণে যদি একটা আত্মহত্যা থেকে একটা মানুষ মুক্তি পায়, তাহলে এটার যে স্বভাব আপনি পাবেন সারা জীবন মসজিদে বসে থাকলেও পাবেন না, এটা আপনি পাবেন, আমিও সেটা নেব। এই জন্য এটা নিয়ে আমি কথা বলবো। যদি এরকম কোনো তথ্য থাকে আমাদেরকে আপনারা বলবেন। এবং এবারে আমি এই বাজারের কিছু বিষয় নিয়ে আসি। এই বাজারে একটা বাজারকে, পৌরসভার একটা বাজার, এটা একটা পৌরসভা এবং একটা বাজার দেখলে কি মনে হয়? মনে হয় না, কারণ সেরকম কোনো পদক্ষেপ আমি এখানে দেখছি না। এটা কেন হচ্ছে না? আমার কাছে মনে হচ্ছে যারা অভিভাবক হিসাবে দায়িত্ব ইতিপূর্বে ছিলেন তাদের দায়িত্বটা তারা যথাযথভাবে আন্তরিক ছিল না, এটা আমার মনে হচ্ছে। থাকলে এটা হতো না। এই বাজারে বহু রকমের প্ল্যান করা যায়, আমি করতে চাই একটার পর একটা। সেটা হলো যেমন বাজারে যেভাবে অটো ঢুকে একদম যাতায়াত মানুষের বন্ধ হয়ে যায়, এটা অটোটা কিভাবে কমানো যায়। আপনারা জানেন গুলশান বনানীতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। এখানে যদি আমরা একটা পদক্ষেপ নেই যে নির্দিষ্ট কিছু গাড়ি যেটা পরিষেবার ভিতরে ঢুকবে, এরা বাহিরের গাড়ি ভিতরে ঢুকতে পারবে না, শুধু পরিষেবার ভিতরে নির্দিষ্ট কিছু গাড়ি থাকবে, ধরেন 100 গাড়ি সাপোজ, ওই 100ই থাকবে, সেটা 101 হবে না। তাহলে হলো কি প্রতিদিন যেভাবে অটো বাড়তেছে, বাড়তে বাড়তে এক সময় আপনার হাঁটা চলার পথ একদম অনুপযোগী হয়ে যাবে। এটা একটা প্ল্যান করা যেতে পারে। তারপরে এই যে ময়লা, আজকে আপনারা এখানে দেখেন যতজন মানুষ বসা আছেন এক একজন এক একটা চেয়ারে বসা আছে। যদি যার চেয়ারটা সে নিয়ে যান তাহলে জায়গাটা পরিষ্কার হতে কতক্ষণ লাগবে? 2-3 মিনিট শেষ। আর যদি এই চেয়ারগুলি একজনই নেয় তাহলে কত সময় লাগবে? অনেক সময়। তো আমরা যদি যার জায়গা থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য কাজ করি, তাহলে এইভাবে মুহূর্তের মধ্যে একটা জিনিস ক্লিয়ার করা যায়, সুন্দর করা যায়। তো আমরা এই ময়লার কথা বলছেন, এখানে ড্রেনের কথা বলছেন। আমি যেহেতু একটা 5 নম্বর ওয়ার্ডের দায়িত্ব আছে কমিশনার হিসাবে, তো অন্যান্য যারা আছেন এই আজকে এখন এই পৌরের দায়িত্বে তাদের সাথে খুব তাড়াতাড়ি বসবো। সেই বসার জন্য আপনাদের একটা অভিভাবক গ্রুপ দরকার, যেটাকে বাজার কমিটি বলে, বুঝতে পারছেন? দরকার না? দরকার। এখন যারা আছে উপদেশ সেখানে বলতেছেন, আমি শুধু নামিয়ে শুনি কিন্তু কোনো কাজ আমি দেখতেছি না। আমি এরকম লোক চাই না। আমি চাই যে যারা কালকে থেকে কাজ শুরু করবে, কালকে থেকে আমার কাছে যাবে, আমি তাদেরকে নিয়ে ইয়ানো মহোদয়ের ওখানে যাবো, ওখানে গিয়ে বসে এই বিষয়গুলো নিয়ে কথা বলে একটা সমাধান করবো। আমি কালকে চাই। তো এখন এরকম লোক চাই না শুধু সাইনবোর্ড দিয়ে বসে থাকবে আমি এটা সেটা, কিন্তু এলাকার মানুষের কোনো কাজ হবে না, পরিষেবার কোনো কাজ হবে না, এরকম লোক আমি চাচ্ছি না। আমি চাচ্ছি যে যারা আগ্রহী সমাজের জন্য কিছু করতে, দেশের জন্য কিছু করতে, এই মানুষগুলো এখানে আসুক, এসে আমার সহযোগিতা নেই। আমি ওনাদের সাথে কথা বলে যত দ্রুত সম্ভব, যেটা যেভাবে সম্ভব, একটা পাবলিক টয়লেটের কথা বলা হয়েছে, অবশ্যই দরকার, এটা অবশ্যই দরকার। যত দ্রুত সম্ভব এটা বাস্তবায়ন করা দরকার। আমি মনে করি এক্ষেত্রে আপনাদের যদি আজকে আমি কথা বলতে আপনারা চলে গেলেন, কালকে আমি কাকে নিয়ে কাজ শুরু করবো? একটা কমিটি দরকার না? কমিটি দরকার। এখন কমিটি করতে যদি 6 মাস লাগে, কাজ করবো কেমন করে? কমিটি করতে যদি 6 মাস লাগে, কাজ কেমন করে করবো না? ততদিনে তো আমার যাওয়ার টাইম হয়ে যাবে না? হয়ে যাবে। এই জন্য আমি চাই যে কালকে থেকে কাজ শুরু করবো। তো আমি বারবার অনুরোধ করছিলাম যে এই যারা এখন যেহেতু এটা একটা পরিত্যক্ত কমিটির মতো হয়ে গেছে, যারা ছিল কেউ নেই, কেউ কারো দায়িত্ব গ্রহণ করতেছেন আমি দেখতেছি। এখন আপনারা ব্যবসায়ীরা মিলে যদি আপাতত একটা আহ্বায়ক কমিটিও করেন, এরপরে প্রয়োজনে সেই কমিটির আন্ডারে আপনারা একটা নির্বাচন করলেন, সেই নির্বাচনের মাধ্যমে
যার যার যোগ্যতা আছে, যে জনপ্রিয়, যে মনে করে আমি অনেক যোগ্য, সে বোপাই ওখানে হবে। কিন্তু এখন এই আহ্বায়ক কমিটি করতে গিয়েও যদি বিতর্ক হয় আপনাদের মধ্যে, তাহলে আপনাদের লক্ষ্য কি? বলেন, লক্ষ্য কি মানব সেবা না নিজের আখের? নিজের আখের গুটানো? এই আখের গুটানো পার্টি আমি দেখতে চাই না। এখন পর্যন্ত কেউ বুঝতে পারতেছে না খারাপ মানুষের পায়ের নিচের মাটি থাকবে না। আমি যত সহজে কথা বলতেছি, যত ধীরে ধীরে বলতেছি, কাজ কিন্তু এভাবে হবে না। বোঝানোর জন্য কথাগুলো বলতেছি, খুব করে মনে রাখবেন। আমাকে যদি মনে করেন যে এই অপরাধ নির্মূলের ক্ষেত্রে, অপরাধীদের ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমি দুর্বল, সে সবচেয়ে বোকার সঙ্গে আছে। সে যত বড় শক্তিশালী হোক, আমার কাছে কিছু না। আমার জীবনের এই এই সমস্ত থানায় সাক্ষী করতেছি প্রথম। বড় বড় অপরাধ কিন্তু আমি দেখে আসছি। আমি যে অপরাধী দেখে আসছি তার 100 ভাগের 1 ভাগ অপরাধী এলাকায় নেই। এই পর্যন্ত বললাম। যদি কেউ মনে করে নিজের শক্তিশালী, সে মহাপ্রকাশ করবে। তার বিরুদ্ধে প্রত্যেকটা খারাপ মানুষের বিরুদ্ধে করার ব্যবস্থা নেওয়া হবে। সে আপনি যত চালাকি হন, যত চালাকি আপনি করেন, আর যত ষড়যন্ত্র আমার বিরুদ্ধে করেন, আমার নিজেই যতক্ষণ আছে 1 ঘন্টা থাকলে আমি 1 ঘন্টা কাজ করে দেবো। আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু ষড়যন্ত্র শুরু হয়েছে, জানেন? কারা জানেন? আসলে তো দেখছেন পেপার পত্রিকায়, দেখেন না? দেখেন, এই গল্প করতে গেলে তো সময় লাগবে আরো 2-3 মিনিট। বলেন। গল্প করবো? বলেন। 2-3 মিনিট শেষ করি। এক বৃদ্ধ লোক থানায় গিয়া অভিযোগ করছেন যে তার মেয়েকে তার জামাই মেরে গুম করে ফেলছে, খুঁজে পাচ্ছে না। এই সংবাদ পেয়ে তার জামাই আবার থানায় গিয়ে অভিযোগ করছেন, আমার স্ত্রী 9 ভরি গোল্ড আর 45,000 রিয়াল নিয়ে পালিয়ে গেছে। বুঝছেন? তার অভিযোগ 2টা হলো না? পুলিশ খুঁজতে গিয়া এই মেয়েকে সাভারে পাওয়া গেছে। আমার ইন্সপেক্টর তদন্ত আর এক সাব ইন্সপেক্টর এবং খোঁজটা গিয়ে সেখান থেকে নিয়ে আসে। যখন নিয়ে আসে তার কাছে কি কি আছে এটা ভিডিও করা আছে। কি আছে? তার কানে 2টা দুল আছে, তার হাতে একটা আংটি আছে, আর তার কাছে তার ব্যক্তিগত 16,300 টাকা আছে, আর পায়ে 2টা নুপুর আছে, সিলভারের নুপুর। এটা ভিডিও করা আছে। এবং সে যখন চলে যায় তখন এটা দিয়ে দেওয়া হয়েছে তার বাবার কাছে, যার কাছে এটাও ভিডিও করা আছে। যখন আমার রুমে আসলো, গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল, এর মধ্যে আমাদের এই যে বাবুল ভাই আছে নাকি, এই যে আমাদের আপনাদের এক্স কমিশনার বাবুল ভাই ছিল আমার সামনে, রিয়াজুল ভাই ছিল, এরা শুনতেছে। তখন আমি জিজ্ঞেস করলাম মেয়েটাকে যে আপনি যে আপনার স্বামীর যে অভিযোগ, এই বিষয়গুলা এ ব্যাপারে আপনার বক্তব্য। মেয়েটার বক্তব্য হলো যে আমি 2 বছর পর্যন্ত তার সাথে আমার ভালো সম্পর্ক নেই, আপনি আমার ভরণ পোষণ দেয় না, আমি থাকি আমার বাবার বাড়িতে। এরপরে সে যখন 1 তারিখে দেশে আসে, যেহেতু একটা সন্তান আছে, আমি আসছি সন্তানের অধিকার নিয়ে বা নিজের অধিকার নিয়ে, তখন তার সাথে ঝগড়াটা নয়, এক পর্যায়ে চলে গেছে। চলে যাওয়ার পরে আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিই। তো ডিভোর্স দেওয়ার পরে তাহলে এখন যখন ভালো সম্পর্ক ছিল তখনই সে বিদেশ থেকে যা কিছু নিয়ে আসতো তার মায়ের কাছে দিত। আর এখন তো আমি এখানে থাকিই না, সম্পর্কও খারাপ, এইগুলি আমি নিলাম তখন কিভাবে সম্ভব? কি যৌক্তিকতা আছে? এটা সে বললো। তো ছেলেটাকে জিজ্ঞেস করলাম, তুমি যে 45,000 রিয়াল নিয়ে আসছো, এটার ব্যাখ্যা দাও, কিভাবে নিয়ে আসছো বলা দেখি। তার যে কথাবার্তা এতে যৌক্তিক মনে হয় না। এবং যারা উপস্থিত ছিল, বাউল ভাই ছিল এবং গণ্যমান্য ব্যক্তি ছিল, সবারই কথা যে না, এটা যা ছেলেকে চাপ সৃষ্টি করার জন্য এটা করছে, যেহেতু তার বাবা একটা সদর করছে, সেও একটা করছে। তারপর আমি বলছি যে ঠিক আছে, যদি আপনার কোনো সুনির্দিষ্ট প্রমাণ থাকে তাহলে আপনি কাগজপত্র নিয়ে আসবেন, তখন মামলা হবে। আর তার আগ পর্যন্ত মেয়েটাকে তার বাবার জন্য দেওয়া হবে। এটা কি ঠিক করছি না আমি অন্যায় করছি? তারা বাহিরে গিয়ে তারা যেটা চাইছিল, এখানে একটা চক্র আছে, এই চক্র চাচ্ছিল এখানে একটা সুবিধা গ্রহণ করার জন্য। এই সুবিধা আমাকে দিয়ে পায় না, যার কারণে তাকে দিয়ে একটা অভিযোগ দেওয়া আমার বিরুদ্ধে। কি অভিযোগ জানেন? আমি 45,000 রিয়াল এবং 9 ভরি গোল্ড এটা থানায় রেখে দিছি, রেখে দিয়ে হুমকি দিয়ে তাদেরকে বের করে দিচ্ছি। বুঝছেন? এইটা হলো অভিযোগ। তাহলে এখন আমি ওনাদের সামনে রুম ভরা মানুষ, কোথায় হুমকি দিলাম আর কোথায় এটা বের করলো। পরে ওদের সাথে জিজ্ঞাসাবাদ করলাম, জিজ্ঞাসাবাদে সে বললো, তারা বললো যে মানিকগঞ্জে গিয়ে আমরা কম্পিউটারে লেখছি, আমরা করি না করে ফেলছি। তারা এটা দেখে নেবে। এই হলো অভিযোগের ধারণা। তো যাই হোক, যখন এটা পেপার পত্রিকা আসছে, আমাদের তো মানুষ ছিল না, তাহলে মানুষ মনে করে যে কিছু না কিছু না ঘটলে এটা হয় কেমন? আসলে কিছুই ঘটে না। কি ঘটছে বললাম, কি ঘটছে এটা বললাম, উনি তো থাকছি, এর বাইরে একটা কথাও নাই যা বলছে। তো
এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে যে আমরা যে কাজগুলি নিয়ে মাঠে নামছি, এই কাজগুলি যাতে আমরা যেভাবে জোরাভাবে করতে সেটা করতে না পারি, আমাদের যাতে একটু মানসিকভাবে একটু থেমে যায়, একটা চক্র ইতিমধ্যে এটা শুরু করছে। এই জন্য আপনারা যারা ভালো মানুষ আছেন এদেরকে কান সজাগ রাখতে হবে। আর আমি আমার জায়গা থেকে বলি যে আমি আমার রিজিক কতক্ষণ আছে তার বাইরে আমি কিছু পারবো না। যতক্ষণ আছে ততক্ষণ আমি আমার এই জায়গায় গঠন থাকবো। ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। তো আমি যেটা অনুরোধ করব যে এই যে বাজারের যে বিষয়টা, আমরা এই মাগরিবের নামাজের পরে আমরা আবার এসে আমরা যেটা করব, এই যে উপজেলা কমিটি যেটা বললাম আপনারা থাকবেন, এখান থেকে আপনাদের মতামত নিয়ে আমরা এই মাদক অপরাধ বিরোধী নাগরিক কমিটিটা করব। এই কাজটা আমাকে সহযোগিতা করবেন। যদি আপনারা প্রকৃতপক্ষে চান যে হ্যাঁ আপনার সন্তান যাতে নেশাগ্রস্ত না হয়, আপনার নাতি যাতে নেশাগ্রস্ত না হয়, তাহলে আসবেন। আর যদি চান যে হ্যাঁ নেশাগ্রস্ত হোক, তাহলে আসার দরকার নেই। তাহলে আসার দরকার না, আপনি না আসলে আমরা কাজে শক্তি পাবো না। আপনি আসলে আমরা কাজে শক্তি পাবো। আপনাদের কাজে আপনাদের কাজ ওরকম আহামরি কিছু হবে না। যার ফলে আপনারা কমিটিটা আমাকে দেন, এরপরে কাজ হলো আপনি যদি ব্যবসা বাণিজ্য করবেন, লেখাপড়া করবেন, এর পাশাপাশি করতে পারবেন। এই জন্য আপনাকে আলাদা সময় বের করা লাগবে না, এর পাশাপাশি করতে পারবেন। আর আপনি কি করলেন এটা ওই অপরাধী জানবেও না, আপনার সাথে আমার লিঙ্ক হবে। আপনি জানবেন, আমি জানবো, আল্লাহ জানবে, আর কেউ না। বুঝতে পারছেন? আমরা প্রতিটা ওয়ার্ডে 21 জন নেব এবং এই পৌরসভায় আমরা নেব হলো 101 জন। পৌরসভায় নেবে 101 জন, আর ওয়ার্ডে নেবে 21 জন। আর রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, আমি সহ, আমিও উপদেষ্টা থাকবো, তারা উপদেষ্টা সবাই, এই কমিটির সবাই উপদেষ্টা। আমরা সবাই মিলে সুন্দর একটা সিঙ্গেল করবো। আমি চাই যে এই সিঙ্গেলবাসীকে নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে এমন একটা সমাজ আমরা করি যে সমাজে মাদক থাকবে না, এফটিজিং থাকবে না, প্রকাশ্যে ধূমপান থাকবে না, উল্টাপাল্টা মোটরসাইকেল থাকবে না, আত্মহত্যা থাকবে না, চুরি ছিনতাই এগুলি খুবই সহনীয় পর্যায়ে চলে আসবে। তাহলে কি সিঙ্গেল একটা মডেল হবে না? যদি মডেল হয়, সারা বাংলাদেশের মানুষ আপনাদের কাছে গল্প শুনবে যে কিভাবে সম্ভব হলো না। তখন তারা আপনাদের কাছে শুনে তারা আবার ওইভাবে করবে। যদি এভাবে করে, পুরো বাংলাদেশটা যদি এভাবে হয়ে যায়, তাহলে আমাদের কাছে কি জীবনটা সার্থক করে হবে না? সার্থক করে হবে। আমি চাই যে এই মানে গর্বের অধিকারী আপনারা হন। আমি আপনাদের জন্য দিন রাত 24 ঘন্টা এই কাজের জন্য আমাকে যখন ডাকবেন তখন পাবেন। এই কাজের জন্য যে কটা কাজ এখন বললাম, যখন ডাকবেন তখন পাবেন। আমি আশা করি আপনাদের সকলের সহযোগিতা পাবো ইনশাল্লাহ। তো বাজারের বিষয় যেটা, এটা এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে। আমি আশা করব যে আমি ইতিপূর্বে বলছি, ওনারা মানে একটা আহ্বায়ক কমিটি গঠন করেছিল, আমাকে একটা কপি দিয়েছে, যেটা ওনারা প্রকাশ করবে। প্রকাশ করলে আপনারা প্রকাশ করেন। যদি এখানে আপনারা মনে করেন যে আরো 2-1 জন আসলে ভালো হয়, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু এটার বিরোধিতা করে বা কোনো ধরনের কোনো ষড়যন্ত্রমূলক চিন্তা করে আমরা যতক্ষণ কথাগুলি বললাম, এই কাজগুলি নষ্ট করার চেষ্টা করবেন না, দয়া করে। কারণ খুব তাড়াতাড়ি নির্বাচনের একটা ব্যবস্থা থাকবে। সেই নির্বাচনে আপনার যোগ্যতা থাকলে আপনি দাঁড়াবেন, আপনি সেই নির্বাচনে আপনি বিজয়ী হয়ে আপনি নেতৃত্ব দেবেন, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, সুযোগ থাকবে। প্রয়োজনে সেই নির্বাচনে যাতে স্বচ্ছভাবে হয়, এই জন্য আমি আছি, ইয়েরো সভা আছে, আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবো, যাতে সুন্দর একটা কমিটি হয়। এবং যেহেতু কালকে থেকেই কাজ শুরু করতে চাই, আজকেরই আমাদের একটা আহ্বায়ক কমিটি প্রয়োজন হবে। যদি হয়ে যায়, আজকের আপনারা সেটা শুনবেন, করার পরে যদি আপনাদের কোনো বড় রকমের কোনো দ্বিমত না থাকে, তাহলে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। তাদেরকে নিয়ে আমি ইয়েরো মহাদের সাথে বসে কালকে থেকে আমি কাজ শুরু করবো, ড্রেন নিয়ে, পাবলিক টয়লেট নিয়ে, এবং এই পৌরসভায় কিভাবে জ্যাম কমানো যায়, এই অটো নিয়ে কিভাবে চিন্তা করা যায়, হ্যালো বাইক নিয়ে কি চিন্তা করা যায়, তারপরে বাজারের লাইটিং নিয়ে কি চিন্তা করা যায়, প্রত্যেকটা বিষয় নিয়ে ওনাদের কাছ থেকে আমি শুনবো। এবং সিসি ক্যামেরা প্রত্যেকটা এলাকায় সিসি ক্যামেরা হবে, যাতে চুরি করে কেউ পালিয়ে যেতে না পারে, অপরাধ করে কেউ পালিয়ে যেতে না পারে। এই প্রত্যেকটা কাজ আমি কালকে থেকেই শুরু করবো। আশা করি আপনারা সবাই এখানে সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।